স্যার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের পদক্ষেপ সম্পর্কে আপনি কি বলবেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গতকাল রাত 3টে অবধি চিঠি ড্রাফট করেছেন। তিনি আজকে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে ইন পার্সন সেই চিঠি তাকে হ্যান্ড ওভার করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য, কিন্তু সেই চিঠি তিনি ছিঁড়ে ফেললেন যখন জানতে পারলেন যে পুলিশ লাঠিচার্জ করেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। বিকাশ ভবনের সামনে গিয়ে তিনি সেই চিঠি, এসএসসির সামনে থেকে তিনি সেই চিঠি ছিঁড়ে ফেললেন। যারা কাঁদছে বাড়িতে বসে তাদের কান্নার কোনো মূল্য নেই। যেমন ওই সুবোধ সরকারের ওই কি কবিতা প্যাকেট নিতে গেছিল, প্যাকেট সুবোধ, প্যাকেট আবুল বাসার, প্যাকেট খেয়ে বেঁচে থাকে, তোদের তো বাড়িতে খাবার জোটে না, বহুত একটা প্যাকেট ছুঁড়ে দেবে বলে তু আবুল বাসার বলে খেয়ে নেবে। প্যাকেট সুবোধ গেছিল না খাবার খেতে, প্যাকেট দিয়েছে, কেক টেস্টি প্যাটিস বাক্সে থাকবে, গলা কাঁপিয়ে কাঁপিয়ে নেকিয়ে নেকিয়ে কথা বলবে, আর তারপরে মানে যেন মনে হচ্ছে যেন মানে আজ তো কোনো মানে নাটুকে বাঘ ওখানে তুলে দেওয়া হয়েছে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে আপনারা সারাদিন ধরেই জানেন, টিভির পর্দায় দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, ফোনের স্ক্রিন খুললেই আপনারা দেখতে পেয়েছেন কিভাবে রাজ্য জুড়ে নির্বিচারে শিক্ষক শিক্ষিকা, আমি এখনো শিক্ষক শিক্ষিকাই বলবো, তাদের ওপর লাঠি চার্জ করেছে, এমনকি লাথি মেরেছে পুলিশ। নৃশংসতার সমস্ত সীমা, বর্বরতার সমস্ত সীমা বোধহয় অতিক্রম করে যাচ্ছে। আমরা এই নিয়ে কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সদস্য সিপিআইএম নেতা শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, পরাধীন ভারতের কথা মনে পড়ছে? স্বাধীনতা আন্দোলনের সময় তো এই ধরনের দৃশ্য দেখা যেত বলে শুনেছি। আপনারা যদি বিগত কয়েক বছর ধরে লক্ষ্য করেন, যেখানেই আন্দোলন সংগঠিত হয়েছে এবং যে আন্দোলন মমতা সরকারের বিরুদ্ধে, এই প্রত্যেকটা আন্দোলনে কিন্তু বর্বরতার চিহ্ন আমরা দেখেছি। আমরা দেখেছি সুদীপ্তর মৃত্যু, আমরা দেখেছি মইদুলের মৃত্যু, আমরা দেখেছি বামফ্রন্ট মিছিলে প্রবীণ নেতাদের ওপর লাঠিচার্জ। এসব দেখাই গেছে কেন এই সরকারটা কোনোভাবেই গণতান্ত্রিক মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছে না। এবং সেজন্যই দেখবেন এই যে শিক্ষকদের কথা বলছেন, এটা সমস্ত শিক্ষকদের আরো গভীরে যাওয়া উচিত। যারা শিক্ষকতা করবেন তাদের কাছ থেকে গভীরতাটাই আশা করি। সুপ্রিম কোর্ট যেখানে বলে দিল যে গোটার নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত এবং সেটা বাতিল, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাদের ডেকে বলছেন আমি তোমাদের যোগ্য অযোগ্য বিচার করব। সুপ্রিম কোর্টে তো যোগ্য অযোগ্য বিচারের কোনো প্রশ্ন ছিল না, প্রশ্ন ছিল হচ্ছে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এখন দুর্নীতি উনি করেছেন, দুর্নীতি করতে অভ্যস্ত এই রাজ্য সরকার, এখন দুর্নীতির দায় উনি নিতে রাজি নন। দুর্নীতির দায়টা উনি ফেলে দিতে চান এই সমস্ত চাকরি প্রার্থীদের ওপর। এখন যে অংশটা বুঝেছে যে তারা প্রবঞ্চিত হচ্ছেন, আন্দোলনে গেছে, এখন তারা আন্দোলনে গেছে, তাহলে কি মমতা তাদের ছেড়ে দেবে? মমতা সরকারের যেটা চরিত্র, সেই চরিত্রই প্রকাশ করেছে। নির্মমতার চূড়ান্ত উদাহরণ। যারা গিয়েছিলেন তারা শিক্ষিত, তাদের উপর এইভাবে পুলিশি লাঠিচার্জ, এবং সেই লাঠিচার্জকে সমর্থন করে আমি দেখছি বড় বড় আপনারাও কথা বলছেন বলে শুনলাম, মানে আমি নিজে দেখিনি, আমাকে অনেকে বললেন। এটা থেকেই বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে সাধারণ মৌলিক অধিকার প্রয়োগ করার মতো পরিবেশও নেই। স্যার, একটা প্রশ্ন করতে চাই। কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজেও তারা দাবি করেছেন এবং একটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন, কিছুক্ষণের একটি ভিডিও ফুটেজ, যদিও তাছাড়াও আরো অনেক ভিডিও ফুটেজ আমাদের হাতে আছে। সেখানে তারা দাবি করেছেন যে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকে উত্তেজনা তৈরি করছিল এবং পুলিশ কর্মীরা আহত হয়েছেন, তাই সেই মবকে শান্ত করার জন্য কোট আনকোট হালকা বল প্রয়োগ করতে হয়েছে। হালকা বল প্রয়োগ করার পরও একজন শিক্ষককে লজ্জার মাথা খেয়ে স্যার বলতে হচ্ছে বিবস্ত্র হয়ে, তার পোশাক খুলে তার উরুতে মারের চিহ্ন দেখাতে হয়েছে। এটা যদি বল প্রয়োগ অল্প হালকা বল প্রয়োগ হয়ে থাকে, তাহলে বেশি বল প্রয়োগ কোনটা? আর পুলিশের কি এই ধরনের কোনো আচরণ করার আইনি কোনো সংস্থান রয়েছে? না, আমার কাছে আরো বড় প্রশ্ন, যদি পুলিশ কর্তারা বলেন বহিরাগত, তাদের ইন্টেলিজেন্স কোথায় ছিল? কারণ সামগ্রিকভাবে তাদের ইন্টেলিজেন্স ব্যর্থ, এবং সেটা আমরা বারে বারে ঘটনায় দেখেছি। পুলিশকে স্বাধীনভাবে কাজ করবার যে অধিকার, সেটাই মমতা কেড়ে নিয়েছিলেন ক্ষমতায় এসে, এবং সেই ধারাবাহিকতা বজায় আছে। তাই দেখবেন কলকাতার বুকে এত সমস্ত মারাত্মক জঘন্যতম অপরাধ ঘটে যাচ্ছে একের পর এক। একটা বিচ্ছিন্ন কোনো একটা ঘটনা হলে বুঝতাম, সেক্ষেত্রে কিন্তু পুলিশের আমরা আগাম কোন রকম সক্রিয়তা লক্ষ্য করিনি। তার কারণ কেউ আগাম সক্রিয়তা করতে সাহস পাচ্ছেন না, কারণ আগাম সক্রিয়তা করলে হয়তো তৃণমূল নেতারা যুক্ত হয়ে পড়বেন, সেই ভয়ে তারা চুপ করে আছেন। আজকে যদি তারা বলেন যে বহিরাগত, এটা তাদের ব্যর্থতা।
এবং বহিরাগত যুবক যদি থেকেও থাকেন তারা তো সশস্ত্র ছিলেন না, নিরস্ত্র ছিলেন। সেই নিরস্ত্র মব কত লোক ছিল ওখানে? 400, 500, 1000? তাও নয়। তাতে তা নয় তো, বলছি তাদের নির্মমভাবে এইরকম আক্রমণ করাটা এবং তার পক্ষে সওয়াল করাটা, দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে না নিয়ে, সেটাও কিন্তু এক ধরনের ঔদ্ধত্যেরই প্রকাশ। স্যার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের পদক্ষেপ সম্পর্কে আপনি কি বলবেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গতকাল রাত 3টে অবধি চিঠি ড্রাফট করেছেন। তিনি আজকে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে ইন পার্সন সেই চিঠি তাকে হ্যান্ড ওভার করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার জন্য, কিন্তু সেই চিঠি তিনি ছিঁড়ে ফেললেন যখন জানতে পারলেন যে পুলিশ লাঠিচার্জ করেছে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। বিকাশ ভবনের সামনে গিয়ে তিনি সেই চিঠি, এসএসসির সামনে থেকে তিনি সেই চিঠি ছিঁড়ে ফেললেন। দেখুন, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কারণ গোটা থেকেই এই বিষয়টাই আমার মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ের প্রতি অশ্রদ্ধা প্রকাশের একটা নির্দিষ্ট ভঙ্গিমা। সুতরাং এটা নিয়ে আমি আর কোনো মন্তব্য করব না। স্যার, আপনার অনুজ আইনজীবী কৌস্তব বাগচি, অধুনা বিজেপি নেতা, তিনি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন প্রকৃত স্টেটসম্যান, একজন রাষ্ট্র নেতার ভূমিকা পালন করতে গিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি গেলেন না। এবং আপনার সম্পর্কে আমি আপনাকে এই জন্যই জিজ্ঞেস করছি, আপনার সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স জাস্টিস তিনি বলেছেন যে আমি বিকাশটাকেও যেতে বলেছিলাম, তিনি হয়তো দলীয় বাধ্যবাধকতার কারণে যেতে পারলেন না। আমার সাথে তো কোনো কথাই হয়নি, আমাকে কোথায় যেতে বলেছিল? না না, মানে আপনার নাম প্রস্তাব করেছিলেন। যে নাম প্রস্তাব করেছিল, এই নাম প্রস্তাব করেছে, নিজের থেকে করেছে স্বতঃপ্রণোদিত হয়ে, আমার তো অনুমতি নিয়ে করেনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই নাম প্রস্তাব করলেও ওই প্রস্তাবনাটাই তো সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হয়ে যায়। আমি তো এমন কোনো ভূমিকা নিতে পারি না যা দেশের বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রকাশ হয়। আমি ওটা, যেখানে গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বাতিল করে দিয়েছে, সেখানে কমিটি করে যোগ্য অযোগ্য নির্ণয় করা হয়, গোটা ব্যাপারটা একটু ধোঁয়াশা পূর্ণ। স্যার, আপনি নিশ্চয়ই দেখেছেন আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় কিভাবে ডিআই অফিসের দিকে শিক্ষক শিক্ষিকারা কোথায়ই বা যাবেন, তারা তাদের প্রশাসনিক কর্মক্ষেত্রের মানে কার্যালয়ের দিকেই গেছেন। তো সেখানে যাওয়ার জন্য ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলেছেন শিক্ষক শিক্ষিকারা, আমি বলছি না, মিডিয়ায় রয়েছে, অন এয়ার রয়েছে, শিক্ষক শিক্ষিকারা কেন ডিআই অফিসে গেছেন? তাদের আন্দোলন করার জন্য তো এখনো সময় ছিল, তারা পরে ধৈর্য রাখতে পারতেন, মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারতেন। আমার না কিছু কড়া কথা বলতে খারাপ লাগে, সেটা হচ্ছে একজন শিক্ষিত মানুষ যখন বলেন একজন দুর্নীতিগ্রস্ত নেতার উপর আস্থা রাখতে হবে, দুর্নীতি হয়েছে এটা তো স্বীকার করেছেন, দুর্নীতি হয়েছে এটা অস্বীকার করার মতো স্পর্ধা নেই, সেই নৈতিক বল নেই। সেই নৈতিক বল থাকলে উনি শিক্ষামন্ত্রীর পদে থাকতেন না। এবং নৈতিকতার অধঃপতন থেকে এই ধরনের কথাবার্তা আসে যে শিক্ষকরা ধৈর্য ধরতে পারতেন, তারা ধৈর্য ধরে ধরে তো দেখলেন শেষ পর্যন্ত পরিণতি হলো সমস্ত তাদের চাকরি বাতিল হয়ে গেল। আর কত ধৈর্য ধরবেন তারা? ধৈর্য ধরে দেখলেন তারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিভিন্ন লোককে সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী জয়গান করবার জন্যে। কিসের ধৈর্য? কার প্রতি ধৈর্যশীল দেখাবেন? স্যার, আপনাকে আমি বারবার করে একটা কথা জিজ্ঞেস করেছি, আবারও জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। এই জেতা মানে হারা ম্যাচটিও কি মুখ্যমন্ত্রী আবার জেতার পথে? কারণ গতকাল আপনার সঙ্গে যদিও আমার কথা হয়েছে, আবারও দর্শকদের জ্ঞাতার্থে আপনাকে আমি জিজ্ঞেস করছি, মুখ্যমন্ত্রী তো সাময়িক হলেও রেহাই পেলেন, স্বস্তি পেলেন, কারণ তার সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটের জন্য যে সিবিআই তদন্ত তাকে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। খারিজ করেছেন তো, যে স্বস্তি পেয়ে থাকেন তো পেয়েছেন তিনি যদি মনে করবেন, কিন্তু তা থেকে তো মনে হবে বলে এই কথা তো বলা যাবে না যে এর পেছনে খেলা ছিল। মুখ্যমন্ত্রী তো প্রকাশ্য সভায় বলেছেন যে জাস্টিস খান্না আদেশ দিলেন কেন, এর পেছনে কি কোনো খেলা ছিল? তাহলে যার চিন্তা চেতনার মধ্যেই দুর্নীতি কাজ করে, যে বিচারপতির রায় দিলে তার পেছনে খেলা আছে, তার কথার উপর দাঁড়িয়ে কোন রকম আলোচনা করাটা কি কোনো সুস্থতার প্রতীক হবে? তৃণমূলের বিভিন্ন মুখপাত্র তারা বিভিন্ন টিভি চ্যানেলে আমাদের সঙ্গে তারা কথা বলেন না, তৃণমূলের নেতারা, আমরা বারবার বাইক চাইলেও এবং মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে অবশ্যই কথা বলেন না, আমরা কথা বলার চেষ্টা করা সত্ত্বেও তারা বারবার করে টিভি চ্যানেলে বলছেন যে আপনাদের তো বিকাশ ভট্টাচার্যের বাড়ির দিকে যাওয়া উচিত। কোনোভাবে কি প্ররোচনা দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে? সে তো প্ররোচনের প্রথম দিন থেকে দিচ্ছেন। 21 জুলাইয়ের মঞ্চ থেকে নিয়ে প্ররোচনা দিয়েছেন। একবার কিছু ছেলে মেয়ে আমার বাড়িতে চলে এসেছিল, আমি তো ভয় পাইনি, তাদের সঙ্গে কথা বলি, তারা বুঝতে পেরে তখন ফেরত চলে যান। ওরা অনেক প্ররোচনা দিচ্ছেন, অনেক কিছু করতে পারেন, কিন্তু ওরা জানে না যে দুর্নীতিগ্রস্তদের যে নৈতিকতা,
এবং দুর্নীতি বিরোধী মানুষের নৈতিকতার মধ্যে গুণগত পার্থক্য আছে। স্যার শেষের দিকে এসছি, আর দুটো আমি প্রশ্ন আপনাকে করতে বাধ্য। অনেকে বলছেন, অনেক শিক্ষক শিক্ষিকা বলছেন, অন এয়ার রয়েছে, পার্সোনালি আমাদেরকে বলছেন, বিভিন্ন জায়গায় বলছেন যে বিকাশবাবু নিশ্চয়ই দুর্নীতি প্রকাশ করে দিয়েছেন, বিকাশবাবু সওয়ালের ফলেই হয়েছে সবকিছু। কিন্তু বিকাশবাবু কি আজকে বলতে পারেন যে আজকে যদি তাকে এলএলবির পরীক্ষা দিতে বলা হয় তিনি কি ভালো করে পরীক্ষা দিতে পারবেন? আমরা এতদিন পরে কি করে কম্পিটিটিভ পরীক্ষা দেব? আপনি কি বলবেন? আমার বলতে খারাপ লাগছে, যারা বলছেন আমরা এতদিন ধরে শিক্ষকতা করছি তারা তো সেই পর্যায়েরই শিক্ষকতা করছেন, তাদের চাকরির জন্য তো ওই বিষয় নিয়েই পরীক্ষা দিতে হবে। তবে তাদের আপত্তি কিসের, ভয় কিসের? তারা কি তাহলে প্রকৃতপক্ষে দুর্নীতিকেই লালন পালন করতে চান? এবং যদি এটাই হয় তারা দুর্নীতিকে লালন পালন করতে চান, তবে তারা কোন নৈতিক বল নিয়ে তারা ছাত্র সমাজকে শিক্ষিত করবেন? এই গভীর বিষয়টা আমাদের ভাবতে হবে। এই গভীর বিষয়টা আমাদের ভাবতে হবে। বিষয়টা কোনো একটা নির্দিষ্ট শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নয়, এটা একটা ব্যাপক সামাজিক প্রতিক্রিয়া এর আছে। এটা মাথায় রেখেই আমাদের চলতে হবে। স্যার তারা বলছেন যে আমরা নিশ্চয়ই বিষয় শিক্ষক, আমি বারবার করে তাদের সঙ্গে কথা বলেছি, অন এয়ার তাদেরকে আনিনি তাদের পরিচয় গোপন রাখার জন্য, কিন্তু তারা বারবার করেই বলছেন আমরা কম্পিটিটিভ এক্সামে আর নতুন করে কি করে বসবো, আমরা তো অনেকদিন ধরে। কি করা যাবে এখন? যদি তারা যদি একটা দুর্নীতির শিকার হয়ে থাকেন তবে কি তারা বলবেন যে দুর্নীতির শিকার হয়ে আমরা বলছি দুর্নীতিটাই বহাল থাক, নাকি এটা দুর্নীতির শিকার হয়েছি আমরা নতুন করে দেখবো? আমি আপনাকে একটা আমার অভিজ্ঞতা বলি। আমি আসানসোলে একটা মিটিং এ গিয়েছিলাম, সেখানে একজন প্রবীণ ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এলেন। আমাকে ওখানকার লোকেরা বলেছিলেন যে আপনি আসছেন এই শিক্ষক এইসব নিয়ে কিন্তু অনেক প্রশ্ন মুখোমুখি হতে হবে। তখনও মামলা চলছিল ডিভিশন বেঞ্চে রায় হয়ে গেছিল। একজন প্রবীণ ভদ্রলোক এসে আমাকে বললেন যে আপনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, যদিও আমার পুত্রবধূর চাকরি চলে যাবে, কিন্তু তবুও এইরকম দুর্নীতিমূলক প্রক্রিয়ার পক্ষে চাকরি রাখাটা আমিও নৈতিক মনে করি না। এটাই তো সামাজিক নৈতিকতার একটা নিদর্শন। এটা শুনে অবশ্যই স্যার রোমাঞ্চিত হচ্ছি। আর স্যার আমার আরো কয়েকটা টেকনিক্যাল প্রশ্ন কাইন্ডলি আপনি একটু উত্তর দিন। আমরা যতদূর জানতে পারছি মধ্যশিক্ষা পর্ষদ তারা এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন তারা বলেছেন 3 months আর টু শর্ট আ পিরিয়ড টু কন্ডাক্ট আ এক্সামিনেশন। তাহলে আপনি এটাকে কিভাবে দেখবেন স্যার? হতে পারে 3 মাসের জায়গায় তারা 6 মাস চাইতে পারেন, তার সঙ্গে জাজমেন্টটা তো অপরিবর্তিতই থেকে যাচ্ছে। হয়তো তাদের একটু সময় বাড়ালেন যে 3 মাসের জায়গায় 6 মাস, কিন্তু তাদের তো নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, এখনো তো চালু করতে পারলেন না। যত সময় যাচ্ছে এই সময়টা তারা তো একটা বিজ্ঞপ্তি জারি করে দিতে পারতেন যে আমরা অমুক তারিখে পরীক্ষা নেব, নাকি তারা এখনো পরিকল্পনা করছেন যে এই পরীক্ষা কেন্দ্রিক আবার কিছু দুর্নীতি করতে পারি কিনা? আমার তো এইটাই প্রশ্ন জাগে মনে, আর কিছু না। আমাদের তো পরিকাঠামো ছিল যে পরিকাঠামোর ভিত্তিতে বারে বারে পরীক্ষা হয়েছে, লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে, দুর্নীতির অভিযোগ তো আসেনি। একেবারেই স্যার। আমার একেবারে শেষ প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে আমি যাই হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, আইনজীবী কোট আনকোট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমাকে মাফ করবেন স্যার, বিকাশ রঞ্জন ভট্টাচার্য অপদার্থের মতো রায় বার করে আনার চেষ্টা করেছেন। কি বলবেন স্যার, কি প্রতিক্রিয়া আপনার? দেখুন, আমি একটা কথা আমি ভয়ানকভাবে নিজের জীবনে মেনে চলার চেষ্টা করি, সেটা হচ্ছে মূর্খের সঙ্গে তর্ক করিও না। অনেক ধন্যবাদ স্যার কথা বলার জন্য। সব্যসাচী, আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যে ছবি দেখা গেল, শিক্ষকরা পুলিশের শুধু লাঠি নয় লাঠিও খেলেন, কি বলবেন আপনি? আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে অযোগ্য মুখ্যমন্ত্রী, তার অযোগ্যতার জন্য আমাদের পশ্চিমবাংলার একটা গোটা প্রজন্ম তারা আজকে অনিশ্চয়তার অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছেন। একজন শিক্ষক, তাকে পাওয়াও যেমন আমাদের কাছে মূল্যবান, একজন শিক্ষক মহাশয়কে যখন যোগ্যতা থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে চাকরি ছেড়ে চলে যেতে হয়, সেটাও কিন্তু আমাদের একটি সামাজিক ক্ষতি। এই সামাজিক ক্ষতিপূরণের জন্য সরকারের অনেক আগে থেকে অনেক নমনীয় হওয়া, অনেক সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। বারে বারে আদালত, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম তাদেরকে সুযোগ দিয়েছেন। আপনি খেয়াল করে দেখুন,
এই যে কালক্রমটা ওই স্কুল সার্ভিস কমিশন নিয়োগের মামলার রায় হওয়ার পর থেকে এবং আজ পর্যন্ত আপনি যদি খেয়াল করেন কালক্রমটা, তাহলে দেখতে পাবেন যে এর মধ্যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের সামনে বারে বারে তারা দেখাতে পারেননি যে কারা যোগ্য কারা অযোগ্য। সিবিআই এর লিস্ট ধরেছেন যখন সুপ্রিম কোর্ট, স্কুল সার্ভিস কমিশন বলেছেন যে এরা অযোগ্য, সিবিআই বলছে, ওরা বলছেন না, সিবিআই বলছেন, তাই মেনে নিচ্ছি, কিন্তু বাকিরা যে সবাই যোগ্য এই জায়গা তারা বলতে পারছেন না। আপনি বুঝতে পারছেন টুইস্টটা? ঠিক এই টুইস্টটাকে নিয়ে মমতা ব্যানার্জি তার রাজনীতি শুরু করলেন স্বভাব সিদ্ধ ভঙ্গিমায়। সেই রাজনীতি চললো এবং সেই রাজনীতির ফল আমরা দেখলাম যে মমতা ব্যানার্জির ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক, সেখানে উনি বললেন অনেকগুলো কথা। আর তারপর আমরা দেখলাম সুপ্রিম কোর্টে ওই সুপার নিউমেরিক পোস্টের মামলায় মমতা ব্যানার্জির আপাতত বেঁচে যাওয়া অন্তর্বর্তীকালীন যে সিবিআই তদন্তের নির্দেশ সেটা সুপ্রিম কোর্ট খারিজ করেছেন। আপাতত ওই মামলায় তাদের বেঁচে যাওয়া। কিন্তু আপনি যদি একবার খেয়াল করে দেখেন এই প্রক্রিয়াটার শেষেই কিন্তু আসল মুখটা মমতা ব্যানার্জির বেরিয়ে পড়লো, যে মুখটা নিয়ে তিনি প্রতি মুহূর্তে চলেন। সেই মুখটা কি? পুলিশকে লেলিয়ে দাও। আপনি ভাবছেন এই মারপিটের পর, পুলিশ লাঠিপেটা করার পর, পেটে লাথি মারার পর, শিক্ষকদের রাস্তায় ফেলে মারার পর আমাদের গোটা প্রজন্ম যারা প্রতারিত, যারা বঞ্চিত, যারা একেবারে অন্ধকারে তলিয়ে যাচ্ছেন, সেই প্রজন্মকে সম্পূর্ণভাবে কিভাবে মারা হচ্ছে, বেছে বেছে মারা হচ্ছে শিক্ষকদেরকে, যারা নিজেদের দাবি নিয়ে, সঙ্গত দাবি নিয়ে পৌঁছেছিলেন। কি নির্মম ভাবে মারছে পুলিশটা বলুন তো। ওই যে আমরা দেখেছি চ্যানেলের মাধ্যমে পেটে লাথি মারছে যে পুলিশটা, এই পুলিশের বাবার ক্ষমতা হবে যদি এই গোটা প্রক্রিয়ায় তার উপরে নির্দেশ না থাকে উপরতলার। ওরা তো পুলিশ, দিনের শেষে পুড্ডি খুললে মানুষ, জন্তু নয়। ওরা কথায় কথায় জন্তুর সাথে তুলনা করেন না। আমরা অনেককে দেখেছি মানে জান্তব, তারা জন্তুর সাথে তুলনা করতে পছন্দ করেন। আমি রয়্যাল বেঙ্গল টাইগার এরকম বলে যারা, কিন্তু পুলিশের তো বুদ্ধি খুললে তারা মানুষ। একটা মানুষকে জন্তুর পর্যায়ে কখন পৌঁছে দিতে পারে শাসক বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজকে। আসলে 26,000 বলেই দিয়েছে এসএসসি এবং পশ্চিমবঙ্গ সরকার। একটি চোর, যে চোরের মাথা, এটা আমি বলছি না এই মুহূর্তে, আপনি গতকাল তৃণমূলের সাংসদও বলেছেন, দেখেছেন কথায় কথায় এক জায়গায় পৌঁছে যাচ্ছে। ওই মাথা সেটা পচে গেছে। সেই মাথাকে আজকে আপনাকে অপারেট করতেই হবে, আপনাকে ছেটে দিতে হবে। মাথা থাকলে চলবে না। গ্যাংরিন হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। মানবিকতা বোধ আছে এই সরকারের? তাদের মারছেন যারা শিক্ষক, যারা যোগ্য বলে নিজেদের দাবি করবার ক্ষমতা রাখছেন। আপনাদের মতন লুকিয়ে বেড়ান না, আপনার ভাইপোর মতন পালিয়ে বাঁচেন না। তারা যোগ্য শিক্ষক। লজ্জা করে না আপনার? আপনার হাঁটুর বয়সী তারা, কি আর একটুখানি বড় সন্তান তুল্য, তাদের সাথে আপনি এ করছেন। ভুলণ্ঠিত পশ্চিমবঙ্গ কবি, এটা বলো। অনেক হয়েছে ভদ্রলোক কোনা। একটা রাজ্য, একটা দেশ বাঁচতে পারে কবির তখনই যখন সেই রাজ্য আর দেশের মানুষগুলো মানুষ থাকে। যদি মানুষগুলো জন্তুতে পরিণত করা হয়, মানুষদেরকে যদি একটি প্রক্রিয়া তৈরি করা হয়, যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওই যন্তর মন্তর ঘরে পুরে বন্ধ করে দিয়ে তাদের মাথার মধ্যে যদি সেই বিষ ভরা হয় প্রত্যেকটা মুহূর্তে, বা কোনো রকম ওই দেখবে, যেটা প্রফেসর আম্বেদকর বলতেন বারবার করে, যে ওয়ার্নিং দিয়েছিলেন যে হিরো ওয়ার্শিপ ইন পলিটিক্স ইজ অলওয়েজ ব্যাড, ডেঞ্জারাস, সেটা মনে রাখবেন। হিরো কেউ নেই এখানে। আমাদের সংবিধানের ধারণার পরিপন্থী হচ্ছে হিরো ওয়ার্শিপ। যারা ভাবছেন মমতা ব্যানার্জি তো ধরে নিয়েছেন, এবারেও সামলে দেবেন। দেখলে তো এই আরজি করে এত বিপ্লব, এত আন্দোলন, রাত দখল, যে ভাষায় কথা বলে আর কি, ওরা শেষ। এই লজ্জা রাখার জায়গা পশ্চিমবঙ্গবাসীর নেই। আমি জানি না কতদিন ধরে আমাদের এই দিন দেখতে হবে, কিন্তু আপাতত এটাই বাস্তব, যেখানে শিক্ষক মহাশয় তারা যোগ্যতা নিয়ে যদি কথা বলতে যায়, পুলিশ তাদের পেটে লাথি মারে। মমতার পুলিশ, চোর মমতার পুলিশ পেটে লাথি মারে। শুভজিৎ, একটা প্রশ্ন আপনাকে করতে আমি বাধ্য। আপনারা অজস্র মামলা করেন,
কোথাও পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্ন আসে, কোথাও পুলিশি অতি সক্রিয়তার প্রশ্ন আসে। আজকের যে পুলিশের অতি সক্রিয়তা দেখলেন, আইন তাকে কিভাবে, কি চোখে দেখে? একে লাঠি মেরে চাকরি থেকে সরিয়ে দেওয়া উচিত এই লোকটিকে। হি মাস্ট বি কিকড আউট দ্য ওয়ে হি কিকড এ টিচার। He should be identified. He should explain under which law he is allowed to kick a person. He has already been identified. হ্যাঁ, তো কোন আইন ওকে বলে যে লাঠি মারতে পারবে? পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় লাঠি মারতে পারে, কিন্তু মমতা পুলিশ এতটা জন্তুর জায়গায় নেমেছে যারা এখন লাঠি মারছে, লাঠিও ফেলে দিয়েছে। They don't have the minimum respect for rule of law. শুভজিৎ, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। কলকাতা পুলিশের যে অফিসিয়াল ফেসবুক পেজ এবং আদার্স সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখানে একটি পাবলিক পোস্ট করা হয়েছে, সবাই দেখতে পাবেন চাইলে। সেখানে বলা হয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু বহিরাগত। আরে আইন শৃঙ্খলা কোনো চোরকে রেখে মাথার উপর আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না। হালকা বল প্রয়োগের কথা বলেছে। রাষ্ট্র ব্যবস্থা যখন ধরে যায় না, তখন এই আইন শৃঙ্খলা রক্ষা করা যায় না। রাষ্ট্রের বার মানুষকে তুলে নিতে হয়। রাইট টু রিভোল্ট ইজ আওয়ার ফান্ডামেন্টাল রাইট। বিদ্রোহের অধিকার আমার সংবিধান আমাদের দিয়েছে কোন একটি সরকারের অন্যায় অপরাধের বিরুদ্ধে। এবং যারা আমরা গান্ধীজির দেশের লোক, আমরা নন ভায়োলেন্স কিন্তু নন কোঅপারেশনের রাস্তাতে হাঁটতে হবে আমাদের। যে মাস্টারমশাই আমাদের বিদ্রোহ সেই দিয়ে শুরু হবে। কোনোদিন জনগণকে দেখেছো নিরস্ত্র জনগণকে আইন ভঙ্গ করতে? মমতার পুলিশ ভঙ্গ করে। একটু পড়ো রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে, রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে, তাহলেই বুঝতে পারবে আজকে যা ভারতে হচ্ছে, যা পশ্চিমবাংলায় হচ্ছে। আমার ওভার ফোন কথা বলছি, কিন্তু কথা বলতে গিয়ে সত্যি আমার গলা জড়িয়ে আসছে, মানে কান্নার একটা দলা পাখি আসছে। যে সমস্ত আর কেঁদো না, কেন কাঁদছো? কেন কান্না পাচ্ছে? কেন তোমাদের কান্না আসে কোথা থেকে? এই সময়টা কাঁদবার বাড়িতে বসে বসে? যারা কাঁদছে বাড়িতে বসে তাদের কান্নার কোনো মূল্য নেই। যেমন ওই সুবোধ সরকারের ওই কি কবিতা, প্যাকেট নিতে গেছিল, প্যাকেট সুবোধ, প্যাকেট আবুল বাসার, প্যাকেট খেয়ে বেঁচে থাকে। তোদের তো বাড়িতে খাবার জোটে না, বহুত একটা প্যাকেট ছুড়ে দেবে বলে তু আবুল বাসার বলে খেয়ে নেবে। প্যাকেট সুবোধ গেছিল না খাবার খেতে, প্যাকেট দিয়েছে, কেক টেস্টি প্যাটিস বাক্সে থাকবে, গলা কাঁপিয়ে কাঁপিয়ে নেকিয়ে নেকিয়ে কথা বলবে, আর তারপরে মানে যেন মনে হচ্ছে যেন মানে আজ তো কোনো মানে নাটুকে বাঘ ওখানে তুলে দেওয়া হয়েছে। যাকে বলা হচ্ছে ওটা একজন ভদ্রমহিলা, তিনি একজন যোগ্য শিক্ষিকা বলে নিজেকে দাবি করছেন। যদি তা নাও হন, আমি সে বিতর্কে যাব না। একজন ভদ্রমহিলা, তিনি অন ক্যামেরা বলেছেন যে আমার সেন্সিটিভ জায়গায় পুলিশ আঘাত করেছে। এর বিরুদ্ধে কি আমি বলছি পুলিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আমরা বলছি আদালত দিক আর না দিক, এদের শাস্তির ব্যবস্থা আমরা করব এবং আইনি পথেই হবে। ওই পুলিশ ইজ আইডেন্টিফাইড, ওর নাম রিক না রিতম, রিতম আইডেন্টিফাইড। কোথায় থাকে সব আইডেন্টিফাই করে পাবলিকের কাছে দিতে হবে। মমতা আইসোলেশনের কথা বলেছিল, বিকজ দেখে যারা মমতার দালালি করবে ওদের আইসোলেট করা হবে, চোরের দালাল বলে বলা হবে, দাগিয়ে দেওয়া হবে। বাঁচুক। জনরোষের সংজ্ঞা মমতা এখনো দেখেনি। জনরোষ কাকে বলে? জনরোষে এসেছিল, ওই জনরোষে যাবে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি একজন বিদগ্ধ আইনজীবী, একজন লার্নেড লয়ার। আপনার এই কথাকে যদি আমি জাস্ট সম্ভাবনার কথা তুলে ধরছি, যদি উস্কানিমূলক বা প্রভোকেটিভ বলা হয়, সেক্ষেত্রে আপনি কি বলবেন? কিসের প্রভোকেটিভ? কোনটাকে প্রভোকেশন বলে? কোনটাকে প্রভোকেশন বলে মমতা জানেন? কোনটাকে প্রভোকেশন বলে? 100 বার বলবো, আমার বাংলার যুবকের গায়ে যদি পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করে 100 বার প্রতিবাদ করব। আমার বাংলার শিক্ষক তার যোগ্যতা থাকা সত্ত্বেও তার চাকরি যদি সরকারের অযোগ্যতায় চলে যায় 100 বার প্রতিবাদ করব। আমার বাংলার গরিব মানুষের পেটে যারা লাথি মারে তাদের বিরুদ্ধে 100 বার প্রতিবাদ করব। আমার সরকার, আমার রাষ্ট্র আমার ট্যাক্সের টাকায় চলে, 100 বার প্রতিবাদ করব। প্রতিবাদ করা আমার অধিকার, যার যা করার করে নিক। এই সময় এই মুহূর্তে যে প্রতিবাদ করে না তার মনুষ্যত্ব আমি স্বীকার করি না।
মানে যারা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে অত্যাচারিত হয়েছেন বা আগামী দিনেও তাদের উপর যদি কোনো ধরনের আরো কোনো বড় অত্যাচারের খাড়া নেমে আসে তাদের আইনি সহায়তা দিতে আপনারা প্রস্তুত, তাই তো? রাস্তার আন্দোলনের সহযোগিতা, আইনের সহযোগিতা, যখন যেটা লাগবে সেই সহযোগিতা করবার জন্য, নিজের সর্বস্ব দেবার জন্য আমরা প্রস্তুত আছি। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই শুধু নয়, এই লড়াই হচ্ছে বাংলার নবজাগরণের ঐতিহ্যকে বাঁচানোর জন্য। শিক্ষক মহাশয়দের অপমান মানে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলার ঐতিহ্যের অপমান। এই অপমান করার অধিকার মমতাকে কেউ দেয়নি। অনেক ধন্যবাদ সব্যসাচীরা কথা বলার